মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আছেন সহকর্মী হাবিব রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, প্রথম প্রহরে কি কি কর্মসূচি ছিল এবং শোকাবহ আগস্ট মাসকে ঘিরে আর কি কি কর্মসূচি রয়েছে? ননিতা, আজকে আপনি জানেন যে আজকে আগস্টের প্রথম দিন এবং এই মাসটিকে কিন্তু শোকের মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। কারণ আপনি জানেন যে ১৫ই আগস্ট ঘাতকদের হাতে খুন হয়েছিলেন বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে কিন্তু ধানমন্ডির এই এলাকাতে স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং ফুলেল শ্রদ্ধাও জানিয়েছেন। এই ছিল আজকের এখানকার প্রথম প্রহরের কর্মসূচি, এবং সারা মাস জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আগামীকালকেও কর্মসূচি রয়েছে। আপনাকে বলে রাখি যে এখানে শ্রদ্ধা জানিয়ে এখানকার নেতাকর্মীরা আসলে যেটি বলেছেন, তারা বলেছেন যে বাংলাদেশে অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সৃষ্টি করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং বলেছেন যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অবস্থান থাকবে না, কোনো ধরনের সন্ত্রাসীর কার্যকলাপ বাংলাদেশের স্থানে। সেক্ষেত্রে তারা এক ধরনের প্রতিজ্ঞা নিয়েই বলছেন যে এই মাসটিকে তারা শোকের মাস হলেও তারা এই মাসটিকে শোক হিসাবে না নিয়ে শক্তিতে রূপান্তরিত করতে চান, এবং সেই শক্তিকে ব্যবহার করে বাংলাদেশে যে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সেই অপশক্তিকে বাংলাদেশ থেকে দূর করতে চান বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সোনার বাংলা, সেই সোনার বাংলাকে সৃষ্টি করতে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা এগিয়ে যেতে চান, এবং বাংলাদেশের যারা ৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন সেই ঘাতকরাই বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং তাদের প্রতিহত করতে রাজপথে তারা সবসময় থাকবেন, এবং এই শোকের মাসটি থেকেই তাদেরকে প্রতিহত করার প্রতিজ্ঞা তারা আমাদেরকে করেছেন। তারা যেটি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল যে সেই শত্রুরা আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ, সেই অসাম্প্রদায়িকতা নষ্ট করতে চায় সেই ঘাতকদেরকে। হাবিব, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আরো কর্মসূচি আরো খবর নিশ্চয়ই আপনি জানতে পারবেন। দর্শক, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে শোকাবহ আগস্টের নানা কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান। বাঙালি জাতির কাছে আগস্ট মানে বেদনাবিধুর শোক। স্বাধীন বাংলাদেশে এই মাসে বারবার নেমে এসেছে ঘাতকের কালো থাবা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই মাসে বাঙালিরা হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনককে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে ঘাতকেরা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী আওয়ামী লীগের সে সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতাকর্মী আহত হন। ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে দেশময় অশান্তির পূর্বাভাস দিয়েছিল জঙ্গি গোষ্ঠী। যথাযোগ্য মর্যাদায় শোকের মাস পালনের জন্য আগস্টের প্রথম দিন থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গুলশানের মতো কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গিদের লাশও পড়ে আছে মর্গে। তাদের লাশ নিতে এখনো আগ্রহ দেখায়নি তাদের পরিবার। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন কেউ আবেদন করলেও ডিএনএ পরীক্ষা শেষেই জঙ্গিদের লাশ হস্তান্তর করা হবে। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। কল্যাণপুরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযান স্ট্রম 26-এর নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। এর মধ্যে আবদুল্লার বাড়ি দিনাজপুর, আবু হাকিম নাইমের বাড়ি টাঙ্গাইল, মতিয়ার রহমান সাতক্ষীরা, জোবায়ের হোসেন নোয়াখালী এবং রায়হান কবির ওরফে ফারুকের বাড়ি রংপুরে। ঢাকায় আকিফুজ্জামান খান, সাজাদ ওরফে অর্ক এবং তাজুল হক রাশিক। পরিচয় মিললেও এখনো স্বজনদের কেউ লাশ নেয়ার আবেদন জানায়নি, তাই লাশগুলোর আপাতত ঠিকানা ঢাকা মেডিকেলের হিমঘর। এখন আমরা কাউন্টার টেরোরিজম আমাদের কাছে চাইছে, যা চাইছে আমরা সেইগুলাই ওই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সংরক্ষণ করেছি। যাদের এই আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে হারানো গেছে মিসিং, তারা সবাই আইসা ওই লাশগুলা দেখে যাচ্ছে। ওই লাশগুলোর মধ্যে তাদের আত্মীয় স্বজন আসছে কিনা ওরা পরীক্ষা করে যাচ্ছে, শনাক্ত করে যাচ্ছে। তো আমাদের জানা মতে এ পর্যন্ত ৮ জনের
জনের লাশ শনাক্ত করা হয়েছে, একটা লাশ এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে নোয়াখালীর জোবাইর হোসেন ও ঢাকার সাজাদ রৌফ ওরফে অর্কের পরিবার লাশ শনাক্ত করতে এসেছিল। এর মধ্যে অর্কের পরিবার এখনো নিশ্চিত নয়, আর অন্যরাও কেউ লাশ গ্রহণের আবেদন করেনি। পুলিশ বলছে লাশ হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে ডিএনএ করা হচ্ছে। এর মধ্যে যেসব স্বজন এসেছেন তাদের সবার ডিএনএ নমুনা রাখা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্তভাবে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। জঙ্গি দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হ্যালো সিটি নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা মহানগর পুলিশ। এই অ্যাপের মাধ্যমে তথ্যদাতা সন্দেহভাজন জঙ্গি তৎপরতার ছবি, অডিও এবং ভিডিও পুলিশকে পাঠাতে পারবে কোনো জটিলতা ছাড়াই। এই অ্যাপ জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বাংলাদেশে আগে রাজনৈতিক আদর্শের নামে চরমপন্থী দলের সশস্ত্র তৎপরতা থাকলেও ধর্মের নামে জঙ্গিবাদের ভয়াবহ রূপ অনেকটাই নতুন। সংগঠিত কোনো গ্রুপের এ ধরনের তৎপরতা মোকাবেলায় দরকার আগাম তথ্য, যা দিয়ে কল্যাণপুরে অপারেশন চালিয়ে জঙ্গিদের সম্ভাব্য হামলা আটকে দিতে পেরেছে পুলিশ। তবে জঙ্গি তৎপরতা সম্পর্কে গোপন তথ্য পেতে দরকার জনগণের সহযোগিতা। কিন্তু হয়রানির ভয়, গোপনীয়তা নষ্ট এবং নিরাপত্তাহীনতার কারণে এগিয়ে আসে না অনেকেই। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উদ্বোধন করা হলো নতুন ফ্রি মোবাইল অ্যাপ হ্যালো সিটি। আপনার আশেপাশে এমন ঘটনা ঘটছে, এড়িয়ে গেলে নিজেও আক্রান্ত হতে পারে। কি করবেন? খুব সহজ। আপনার মোবাইল ফোন থেকে হ্যালো সিটি অ্যাপটি ফ্রি ইনস্টল করুন। এই মোবাইলের ফ্রি অ্যাপের মাধ্যমে তথ্য, ছবি ও ভিডিও পাঠানো যাবে সহজেই। রয়েছে পরিচয় গোপনের সুযোগও। তথ্যগুলো দেখতে পাবেন শুধু উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তারা। তাই এই অ্যাপকে নিরাপদ তথ্য আদান প্রদানের ভালো উপায় বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। সন্ত্রাসবাদ এটি একটি বৈশ্বিক সমস্যা। তথ্য নিতে হলে আমাদের ১৭ কোটি মানুষের হেল্প লাগবে। যে কোনো সংবাদদাতা তার নাম পরিচয় গোপন রেখে সরাসরি মোবাইলের অপশনে গিয়ে হ্যালো সিটি অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারে। জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে এই অ্যাপে তথ্য দিতে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। ওই এলাকা অনেকেই কিন্তু জানে, হয়তো ভয় কিছু বলেন। এখন এই ডিভাইসের মাধ্যমে আমরা 100% সিকিউর করলাম যে আপনি যে তথ্য দেবেন আপনার আইডেন্টিটি গোপন থাকবে, আইডেন্টিটি আমিও জানতে পারবো না। জনগণের দেওয়া তথ্যের মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উপড়ে ফেলা সম্ভব হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিদের সর্দারদের এবং তাদের অর্থায়ন যারা করে, তাদের সহযোগিতা করে, যারা তাদেরকে মানে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের খবর আমরা এই অ্যাপসের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে পাবো। জঙ্গিবাদকে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ধ্বংস করার অপচেষ্টা উল্লেখ করে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী। পুলিশ আরো যথার্থভাবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জঙ্গি সহ ভারতে পালানো বাংলাদেশি অপরাধীদের ফিরিয়ে আনতে ভারত সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রীর ভারত সফরের সময় বন্দি বিনিময়ের একটি সংশোধনী চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ভারতে পালানো যে কোনো অপরাধী বাংলাদেশে আসা ভারতীয় অপরাধীদের ফিরিয়ে দিতে আর কোনো বাধা থাকছে না। এ সময় মন্ত্রী আরও জানান, ভারত সরকার বাংলাদেশের যে কোনো সংকটে সহায়তার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের সীমান্ত হত্যা ও মাদক পাচার বন্ধেও ভারত আশ্বাস দিয়েছে বলে জানান মন্ত্রী। যে কেউ অপরাধী আমাদের দেশে হোক কিংবা সেই দেশে হোক, সে যদি অপরাধ সংগঠিত হয় এবং তার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয় মানে কোনো কোর্টের মাধ্যমে, তাহলে তাকে আমরাও যেমন ফেরত দিয়ে দিব, তারাও ঠিক তেমনিভাবে ফেরত দেবে। এইটাই ছিল অ্যামেন্ডমেন্টটা। তো আমার মনে হয় আমাদের মানে সব কিছুই আমাদের সম্মত হয়েছে আমরা দুই দেশ, কাজে এখন আর কোনো অন্তরায় ঘটবে না এই সমস্ত জঙ্গি বলেন, অপরাধী বলেন, কিংবা আমাদের ওয়ান্টেড আসামিরা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে ফেরত আনার জন্য। গুলশান সহ আবাসিক এলাকাগুলোর তারকামানের হোটেলগুলো উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। রোববার এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। হোটেল আমারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন হোটেল সহ রাজধানীর নিরাপত্তা জোরদার করায় সরকারকে সাধুবাদ জানান। তবে আবাসিক এলাকা থেকে হোটেল উচ্ছেদ করার সরকারি সিদ্ধান্ত এই ব্যবসাকে
ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন তারা। একই সাথে পর্যটন শিল্পের উন্নয়ন, বিকাশ এবং বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন হোটেল ব্যবসায়ীরা। সরকার ও তারকামানের এসব হোটেলের মালিক পক্ষের সমন্বয়ে যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলারও তাগিদ দেন তারা। পারমিশন ছাড়া এরকম কোটি কোটি টাকা কি কেউ ইনভেস্ট করবে? এর জন্য আমাদের এটাই বলার দরকার যে এখন আমাদের অ্যাটলিস্ট যখন ট্যুরিজম ইয়ার যখন ডিক্লেয়ার করেছে, আমরা কিভাবে ট্যুরিস্ট বাড়াতে পারি ওইটা না চিন্তা করে এখন কিভাবে ভাঙা যায় ওটা চিন্তা করছে। এখন একটা ইনসিডেন্ট হয়েছে, আপনারা সবাই জানেন জুলাই মাসের, যে এটা তো ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি তো বলবো এটা তো কিছুই না, বাট এরকম তো গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের সব শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় জলাধার তৈরি করতে বন ও পরিবেশ মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব শারক। 16 কোটি মানুষের এ দেশে পরিবেশ আর জীবন চলে নানান সংকটের ভেতর দিয়ে, তাই মাঝে মাঝেই কমে যায় বনের পরিমাণ। সরকারি হিসেব বলছে গত 7 বছরে বনভূমির পরিমাণ দ্বিগুণ হলেও তা এখনো মোট ভূমির মাত্র 17 ভাগ। বর্ষায় গাছ লাগানোর এই সময়টায় পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, বনভূমির পরিমাণ 25% উন্নীত করতে হবে, বন্ধ করতে হবে গাছ ও পাহাড় কাটা। নির্দেশ দেন বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চলের আশেপাশে যেন সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়। আমরা যে সমস্ত এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছি, অথবা আমরা যেমন পায়রা সমুদ্র বন্দর করছি, আমরা কক্সবাজার মাতারবাড়িতে সেখানে আমরা এলএনজি টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র করছি, কিন্তু ওই সব এলাকায়ও গ্রিন বেল্ট তৈরি করা একান্তভাবে প্রয়োজন। শিল্পাঞ্চলে ও আবাসিক এলাকায় যেন জলাধার নির্মাণ করা হয় সেজন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের উত্তরাঞ্চলে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও প্রধানমন্ত্রীর। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে একটু বন্যা শুরু হয়েছে, বন্যাটা খুবই স্বাভাবিক আমাদের দেশে, তবে মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে আসে। কাজে বন্যা দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সকলের। রাজধানীকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তবে চামড়া ব্যবসায়ীদের কারণেই ট্যানারি সরানোর কাজ দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ পদক, জীববৈচিত্র্য রক্ষায় বঙ্গবন্ধু পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বিজয়ী মোট 36 জনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহবুব শারক, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি একটা বিরতির পর।